ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। বহুদিন পর আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম। অনেকদিন থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে না, তো আমি মিস করছি তোমাদের। তোমরা জানিয়েছো যে আমার ক্লাসগুলো তোমরা মিস করছো, সেজন্য এসএসসি 2023-এর যারা আছো তাদের কিছু হেল্প যেন হয়, এই আঙ্গিকে আমি ক্লাসগুলো নিব। তো আজকে আমরা পদার্থের অবস্থা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে নিয়মিত পাবে এখন রোকেয়া কলেজের সামনে, একটু 100 ফিট সামনের দিকে। এখানে আমার এসএসসি কেমিস্ট্রি ব্যাচ এটি আবার নতুন করে শুরু করলাম। তো সেখানেও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো আজকে আমি শুরু করছি পদার্থের অবস্থা। তো এখন যেহেতু রমজান মাস, তো সকলের অবস্থা কেমন যাচ্ছে বুঝতে পারছি। দিনের বেলা তোমরা টায়ার্ড থাকো, রাতেই ক্লাসটা নিচ্ছি সেই জন্য। তো পদার্থের এখন এই পদার্থগুলো আসলে আমাদের কেমন, ধরি আমরা এইটা একটা চক চক নিলাম। এইখানে এটা চক বলতে আমরা এটা বাংলায় চক বলি, কিন্তু এর কেমিক্যাল উপাদানগুলো কি কি আছে? আমাদের এখানে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন আছে। তাহলে এই কার্বন, ক্যালসিয়াম, অক্সিজেন এইটা মিলে একটা পদার্থ হয়েছে। এই পদার্থটি আবার তোমাদের খুব পরিচিত, ইফতারের সময় আমরা পানি মুখে দেই, শরবত খাই। তাহলে এই যে পানি H2O, এটা কিন্তু আমাদের রাসায়নিক উপাদান। তাহলে এই পানি আবার গ্লুকোজ শরবত করছি, তাহলে C6H12O6, এই উপাদানগুলো, এগুলোকে আমরা পদার্থ বলি। তাহলে এই পদার্থের বিভিন্ন অবস্থা। তাহলে পানিকে আমরা কি অবস্থায় দেখি? সাধারণত লিকুইড অবস্থায় দেখছি। এই যে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর বা চক, এখন আমরা মার্কার ইউজ করি, কিন্তু আগে টিচাররা চক ইউজ করতো ব্ল্যাক বোর্ডে, এখন হোয়াইট বোর্ড, তাই ব্ল্যাক কালার। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট চক, এটা কিন্তু আমরা সলিড অবস্থায় সাধারণত দেখতে পাচ্ছি। গ্লুকোজ, চিনির দানা, এগুলোকে আমরা কি দেখি? এগুলোকে সলিড দেখি। আবার আমরা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি নাক দিয়ে, এটি কিন্তু আমরা দেখতে পাই না, একটা বর্ণহীন গ্যাস, এইটা আমরা গ্যাসীয় অবস্থায় দেখি। তাহলে এখানে আমরা তিনটা অবস্থা পাচ্ছি পদার্থের, একটি সলিড, একটি লিকুইড আর একটি গ্যাসেস। তাহলে এই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা, এটা কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে সবখানেই দেখতে পাই। তো কেমিস্ট্রিটা আমাদের কি? এটা আমাদের কিন্তু বাস্তব ক্ষেত্রেই সাধারণত আমরা চারপাশেই যেটা থাকে এটাই কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রির মাঝে আমাদের আজকের যে টপিকটি আছে, দ্বিতীয় অধ্যায়, এটা আমাদের এসএসসি কেমিস্ট্রির অধ্যায় 2। এখানে আমাদের পদার্থের তিনটি অবস্থা, এই অবস্থা তিনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমরা এই অবস্থাকে পরিবর্তনশীল কিভাবে করব, অর্থাৎ এই যে সলিড, এটা থেকে কিভাবে এটা লিকুইড হবে, বা লিকুইড থেকে কিভাবে গ্যাসেস হবে, এটা একই পদার্থের ক্ষেত্রে হবে। এখানে যেমন ক্যালসিয়াম কার্বনেট, পানি, কার্বন ডাই অক্সাইড, ভিন্ন পদার্থ আছে, এটা ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। কিন্তু এই পদার্থটি, যদি আমরা পানির কথা ভাবি, H2O, একে আমরা তাপ দিলাম। তো তাপ দিলে সে কিন্তু, এটা যদি বরফ থাকে, যেমন ফ্রিজে আমরা বরফ কুচি রাখি, এখন খুব চলছে মহাব্বতী শরবত, এটা তরমুজ, আইস, এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। তো এই মহাব্বতী শরবত তৈরি করতে কিন্তু আমার বরফের সঙ্গে মহাব্বত করতে হচ্ছে। তো ফ্রিজে বরফ রেখে দিছি, তো এই বরফটা কিন্তু আছে আমার সলিড অবস্থায়। তো এটাকে যদি আমি তাপ দিই, অর্থাৎ 0°C তাপমাত্রার বেশি তাপমাত্রা প্রয়োগ করা হয়, যেটা আমরা সাধারণত কক্ষ তাপমাত্রায় 25 কিংবা 35°C তাপমাত্রা অটোমেটিক পেয়ে যাচ্ছি। তো সেটিকে, পানিকে যদি 0° বেশি তাপ প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? H2O পাচ্ছি, কিন্তু সেটি তরল অবস্থা, এটা লিকুইড অবস্থা পেয়ে যাচ্ছি। আবার এটাকে যদি আমরা ফুটাই, যেমন চা তৈরি করার জন্য আমরা পানি গরম করি, তাহলে সেক্ষেত্রে গরম করতে করতে একটা পর্যায়ে যখন পানি বাষ্প আকারে
চায়ের কাপের উপরের অংশটাতে দেখি ধোঁয়ার মতো, তাহলে সেটি কিন্তু পানিরই একটি অন্য রূপ, সেটি হলো গ্যাসীয় অবস্থা, যেটা সাধারণত বর্ষাকালে জলীয় বাষ্প থাকে বেশি আমাদের। তো সেই জলীয় বাষ্পও কিন্তু আমাদের একটা অবস্থা পানিরই। তাহলে পানিকে আমরা সলিড অবস্থায় পাই, লিকুইড অবস্থায় পাই, গ্যাসেস অবস্থায় পাই। এই পরিবর্তনটা আসলে কিসের উপর ভিত্তি করে হচ্ছে? এই পরিবর্তনটা হচ্ছে তাপের কারণে। তাহলে পানিকে তাপ দিলে পানি থাকছে, কিন্তু তরল অবস্থা সৃষ্টি হচ্ছে। তরল পানিকে তাপ দিলে গ্যাস হচ্ছে, কিন্তু সেটি পানি থাকছে। সেই অবস্থাটাকে আমরা বলছি জল, মানে পানি, জলীয় বাষ্প। তাহলে এই পানির তিনটা রূপ, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা, এই তিনটা রূপই হচ্ছে পদার্থের একটা অবস্থা। তাহলে আয়রন, এটি অনেক কঠিন, এটিরও কিন্তু অবস্থা ভেদে তিনটা রূপই হবে। আয়রন যদি আমরা লিকুইড করি, গলিত লোহা, কঠিন লোহা, গলিত লোহা, এটাকে সাধারণত আমরা পার্থিব অবস্থায়, গ্যাসীয় অবস্থায় পাই না, কিন্তু আগ্নেয়গিরি কিংবা পৃথিবীর কেন্দ্রে সেখানে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। তাহলে লোহাকেও আমরা তিনটা অবস্থায় পাবো, সেটি হচ্ছে সলিড, লিকুইড, গ্যাসেস। এটি হচ্ছে আমাদের আসলে পদার্থের অবস্থার যে আলোচনা সেটি। এখন আমাদের যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে এই পদার্থগুলোর ট্রান্সফরমেশন। তাপের প্রভাবে আমাদের পদার্থগুলোর যে পরিবর্তনগুলো আসে, এটি কিন্তু প্রথম সত্যটা আমরা দেখতে পাচ্ছি যে গলে যাচ্ছে, মানে গলন। গলন কোন জায়গাটাতে শুরু হয়? এটি হচ্ছে গলনাঙ্ক থেকে। অর্থাৎ আমরা এটা জানি যে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, তাহলে আমাদেরকে আগে পদার্থের অণুটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কঠিন পদার্থ, সলিড বা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থে আমাদের অণুগুলো এইরকম অবস্থায় থাকে। অর্থাৎ একটা অণুর কেন্দ্র থেকে অন্য একটি অণুর কেন্দ্রের যে দূরত্ব, এটি সবচেয়ে কম। অর্থাৎ একটি অণু আর একটি অণুর সাথে লেগে আছে। তাহলে এই যে লেগে থাকা অবস্থা, এই অবস্থাটাকে আমরা বলি কঠিন বা সলিড রূপ। এখন এই অণু থেকে আরেকটি অণুর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বলি কি? আন্তঃআণবিক দূরত্ব। তাহলে আন্তঃআণবিক দূরত্বটা কি জিনিস? একটি অণুর কেন্দ্র থেকে অন্য একটি অণুর কেন্দ্রের যে দূরত্ব, তাকে বলছি আমরা আন্তঃআণবিক দূরত্ব। ওকে, তাহলে এই আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, অর্থাৎ একটি অণু আর একটি অণুর সাথে যদি সবচেয়ে কাছে লেগে থাকে, এই অবস্থাটাকে আমরা বলি কঠিন অবস্থা। মানে কঠিন বন্ধুত্ব, বুজুম ফ্রেন্ড, মানে একজন আর একজনের সঙ্গে লেগে থাকে, ছাড়ানোই যায় না, এই অবস্থাটাকে বলছি আমরা কঠিন অবস্থা। তোমাদেরও কঠিন বন্ধুত্ব আছে, বান্ধবী আবার রাখিও না এই বয়সে। তাহলে কঠিন অবস্থাটা হচ্ছে একটি আরেকটির সঙ্গে লেগে থাকা, অণুগুলোর ক্ষেত্রে তাই। এই অবস্থা থেকে অণুগুলোকে যদি আমরা একটু দূরত্বে নিয়ে যাই, কি হলো? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের, এইটা একটা অণু যদি ধরি এ অণু, এটা একটা বি অণু, তাহলে এই দুটা একই পদার্থের অণু। এটা হতে পারে পানি দিয়ে আমরা যদি বুঝাই, তাহলে পানির অণু। দুইটা অণু একটু দূরে সরে গেছে এবং মধ্যবর্তী জায়গায় ফাঁকা আছে, অর্থাৎ এর চেয়ে এর আন্তঃআণবিক দূরত্ব বেশি। তাহলে আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি হয়ে যায়, কার তুলনায়? কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি। কারণ কি? এই অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ, একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যবর্তী আকর্ষণ, একে আমরা বলি
আণবিক আকর্ষণ। এই আন্তঃআণবিক আকর্ষণটা কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তরল পদার্থের তার চেয়ে কম। তো আকর্ষণটা কেন কমে গেল? একজন বন্ধু, খুব ভালো বন্ধু ছিল, তো সে বন্ধুর সাথে সম্পর্কটা টিকছে না। তো নিশ্চয়ই কোনো একটা প্রদাহ আছে, মানে একটা তাপ সৃষ্টি হয়েছে। তো এইরকম ভিতরে যেমন তাপ সৃষ্টি হলে বন্ধুত্ব একটু ফাটল ধরে, দূরত্ব সৃষ্টি হয়, ঠিক সেরকম পদার্থের অণুগুলোর মধ্যবর্তী জায়গায় যদি আমরা তাপ প্রয়োগ করি, বাহ্যিক কোনো একটা তাপ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে পদার্থের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়। ক্লিয়ার? তাহলে এই পদার্থটি ছিল কঠিন। এই পদার্থটি কি হবে দেখি আমরা। আন্তঃআণবিক দূরত্ব যেহেতু বেড়ে গেছে এবং পার্শ্ববর্তী আমাদের আন্তঃআণবিক আকর্ষণও কমে গেছে, তাহলে এই অবস্থাটাকে বলছি আমরা তরল অবস্থা। তাহলে একটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হলো কখন? যখন এখানে আমরা তাপ প্রয়োগ করলাম। ডেল্টা দ্বারা তাপ বোঝানো হয়। তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর ঘটলো। এখন এই তরল পদার্থটিতে কি কি ঘটনা ঘটছে? কঠিন পদার্থের চেয়ে তরল অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ কমে গেছে, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেছে, এবং তার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। তো একজন বন্ধু তোমার ক্লাসমেট হতে পারে, আবার একজন খুব বোজুম ফ্রেন্ড, খুব ভালো বন্ধু হতে পারে। তাহলে দুইজনের সঙ্গে আকর্ষণ কিন্তু আমাদের, যদিও বা ক্লাসমেটদের সামনে আমরা বলছি না যে তোকে আমি বেশি পছন্দ করি কিংবা ওকে কম, কিন্তু তারপরেও দুইজনের মধ্যে কিন্তু আকর্ষণ শক্তি অবশ্যই ভিন্নতা আছে। তাই ভিন্ন পদার্থের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি করতে গেলে ভিন্ন তাপমাত্রার প্রয়োজন। তাহলে এটি যদি পানি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি কঠিন অবস্থায় আছে। এর নিচে মানে লেস দেন 0, 0 চেয়ে কম তাপমাত্রায় পানি কঠিন অবস্থায় আছে। যখনই 0 হয়ে গেল, এই পানি কিন্তু দূরত্ব সৃষ্টি করতে শুরু করলো। তার মানে কি? যে তার গলন শুরু হলো। এই তাপমাত্রাকেই বলছি আমরা গলনাঙ্ক। তাহলে পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এই দূরত্বে আমাদের অবস্থাটার একটা পরিবর্তন এসছে, আমরা আরো পরিবর্তন ঘটাতে চাই, অর্থাৎ দূরত্ব আরো বাড়াতে চাই। তাহলে দূরত্ব যদি আমি আরো বাড়াই, সেক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটাতে হবে, আরো বেশি তাপ প্রয়োগ করতে হবে। তো এই তাপমাত্রাটা আমাদের পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস। আমি 0তে গলতে শুরু করলো পানি, ওখানে রেখে দিলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এভাবে 30, 40, 50, 80, তবু পানি আছে, শুধু তাপমাত্রা বেড়ে গেছে। কিন্তু একে যদি আমি 100 ডিগ্রিতে উপনীত করি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্পণ করা মাত্রই পানির এই দূরত্বটা বেড়ে এরকম হলো। তাহলে আন্তঃআণবিক দূরত্ব আরো বেড়ে গেল, আন্তঃআণবিক আকর্ষণ আরো কমে গেল, তখন পানি চলে গেল গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো খুব কাছে ছিল, তরল অবস্থায় দূরত্ব বেড়ে গেল। কার কারণে? তাপের কারণে। আরো বেশি তাপ দিলাম, অণুগুলো আরো দূরে সরে গেল। এই হচ্ছে আমাদের পদার্থের তাপের সাথে একটা সম্পর্ক। তাহলে এই তাপমাত্রাটা যেটাতে গলতে শুরু করলো সেটাকে বলছি গলনাঙ্ক, আর এই তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে যেহেতু পানি ফুটতে শুরু করলো তাই এটাকে বলা হচ্ছে ফুটনাঙ্ক। এই ফুটনাঙ্ক আর গলনাঙ্ক দুইটি কিন্তু ভিন্ন তাপমাত্রা। এটি একটি কোশ্চেন থাকে যে একই পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? কারণ আমাদের অণুগুলোর অবস্থার পরিবর্তন ঘটেছে। কঠিন অবস্থায় যেমন ছিল, কাছাকাছি লেগেছিল, তরল অবস্থায় একটু দূরত্ব বেড়ে গেল এবং গ্যাসীয় অবস্থায় দূরত্ব আরো বেড়ে গেল। তাই
আমরা দেখছি যে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থাতেই আমাদের তাপমাত্রার পরিবর্তনের কারণে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ার ফলে আমাদের পদার্থের অবস্থার পরিবর্তন হলো। তো আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর বাকি অংশ আলোচনা করব। আশা করি ভালো থাকবে তোমরা, আর দেখা হবে নিয়মিত। আমাকে পাওয়ার জন্য তোমরা কোন ক্লাসগুলো চাচ্ছ এগুলো আমি বুঝতে পাবো কিভাবে। অনলাইনে তোমরা আমার কমেন্ট করতে পারো, এখানে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এই বিষয়গুলো, যে স্যার আবার নিয়মিত হচ্ছেন। তো আশা করছি দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।